প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি প্রত্যেকেরই এই যে প্রত্যাশার জায়গা, দুই দেশের নাগরিকদের পক্ষ থেকে যে সম্মান, মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটি হবে। কিন্তু যে অভিযোগগুলো অতীতের সম্পর্কের ভিত্তিতে ভারতের বিষয় রয়েছে, যে ভারতের যে দাদাগিরির যে প্রসঙ্গ, যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো সিদ্ধান্তে, যে কোনো বিষয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং তার প্রেক্ষাপটে বিগত 15 বছরে যে বাংলাদেশের পক্ষ থেকে যে নতজানু নীতির যে প্রক্রিয়া, সেই জায়গাটির অবসান হোক। আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি সম্মানজনক, অধিকারভিত্তিক এবং মর্যাদার সম্পর্ক প্রতিষ্ঠিত হোক, সেটি প্রত্যাশা। সেই লক্ষ্যকে সামনে রেখে দুই দেশের সচিব পর্যায়ের যে বৈঠক আজকে অনুষ্ঠিত হলো, সেই জায়গাতে একটি গঠনমূলক, প্রত্যাশিত, কাঙ্ক্ষিত এই শব্দগুলোই আমরা শুনছি সারাদিন ধরে, যে এই শব্দের যে মাঝে যা বা তাৎপর্য বা অর্থ অনুযায়ী দুই দেশের মধ্যে সম্পর্ক প্রত্যাশা করছে। এরপরও আবার ভারতের পক্ষ থেকে এটাও বলা হচ্ছে, যেটি গণমাধ্যম বলছে, যে সংখ্যালঘুদের নির্যাতনের প্রসঙ্গে তারা উদ্বেগ প্রকাশ করেছেন বা তারা তাদের বক্তব্য রেখেছেন। সেই প্রসঙ্গে বাংলাদেশ যে এই ধরনের পরিস্থিতি ঘটেনি বাংলাদেশে বা ঘটছে না, সেই প্রসঙ্গগুলো নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সেটি উপস্থাপন করেছেন। পাশাপাশি সীমান্ত হত্যা কিংবা পানির ন্যায্য হিস্যা, এই প্রসঙ্গগুলো রয়েছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম, 240-এর অধিক গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের প্রসঙ্গকে সামনে এনে যে অপপ্রচার চালাচ্ছে, যে গুজব চালাচ্ছে, সেই প্রসঙ্গগুলোকে কীভাবে নিরসন করা যায়, প্রসঙ্গগুলোর আলোচনা হয়েছে। পাশাপাশি কলকাতা এবং আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে যে হামলা কিংবা পতাকার অবমাননার ঘটনা, সেই অভিযোগটি আছে, সেই ঘটনাটি আছে। আবার বাংলাদেশে প্রসঙ্গে ভারতের এই অভিযোগ আছে, যদিও সেটি নিয়ে তর্ক বিতর্ক আছে, এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত হয়নি, যে ভারতের পতাকা অবমাননার প্রসঙ্গ রয়েছে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কের মাত্রা নির্ধারণের প্রশ্নে ভারতকে অবশ্যই 5ই আগস্টের পরের যে বাস্তবতা, পরের যে বাংলাদেশ, এটিকে মেনেই তাদেরকে বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারণ করতে হবে। এই প্রসঙ্গগুলোকে সামনে রেখে আজকে আমাদের আলোচনা, এবং আলোচনার শিরোনাম নতুন বাংলাদেশে বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হবে। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত আলোচকরা উপস্থিত হয়েছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, এবং মাঝখানে আছেন দৈনিক আমাদের কক্সবাজারের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আরও একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হলে তার সাথে পরিচয় এবং তার আলোচনা শুনবে। শুরুতে শরীফুজ্জামান শরীফ ভাই, আসতে চাই আপনার কাছে, যে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি তো আজকে না, একে বলা যেতে পারে 53 বছর ধরেই সেই আলোচনাটি হচ্ছে, কিন্তু 5ই আগস্টের পরে যে আমরা বাস্তবতা দেখছি, এটি নিরসন করতে এত সময় লাগছে কেন? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথে আলোচকের শুভেচ্ছা। আজকের আলোচনার যে শিরোনাম, বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন হবে, আমি এক কথায় বললে এই সম্পর্কটা আমাদের প্রত্যাশা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, অধিকার এবং দুজনের স্বার্থের প্রতি পরস্পর শ্রদ্ধা প্রদর্শন করবে, এই ধরনের একটা সম্পর্ক আমরা চাই। বাংলাদেশের জন্মের সাথে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাদের নানা ধরনের সহযোগিতা আছে। এই বিষয়গুলো যেমন আমাদের মাথায় থাকবে, একই সঙ্গে আমাদের নিকটতম প্রতিবেশী হিসাবে তার সাথে অনেকগুলো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের আছে। বাংলাদেশের এর আগের যে সরকারগুলো ছিল, সেই সরকারগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এক ধরনের ছিল। গত 5ই আগস্টের পর থেকে আমরা সেই জায়গাটায় কোথাও কোথাও দেখছি বেশ উত্তেজনাকর কতগুলো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই উত্তেজনাগুলো কেন তৈরি হচ্ছে? প্রথমত দেখা যাচ্ছে, আমার ব্যক্তিগত অবজারভেশন, 5ই আগস্ট শেখ হাসিনার চলে যাওয়া, আওয়ামী লীগের ক্ষমতার থেকে নেমে যাওয়াকে সম্ভবত ভারত এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেনি, এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের জায়গা থেকে ভারতের সাথে নানাভাবে একটা সম্পর্ক রক্ষা করে তাদের যে রাজনৈতিক কর্তৃত্ব, সেটি পুনরুদ্ধার করার একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে আছে। দ্বিতীয়ত, এই গণ অভ্যুত্থান থেকে যাকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, যিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে সেই সুযোগটা দিয়েছে। সঙ্গত কারণে
বাংলাদেশের গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মানুষের একটা মর্ম যন্ত্রণা বলেন, একটা সন্দেহ বলেন, একটা ক্ষোভ বলেন, এটি আছে। এবং গতকাল তিনি ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটি সম্মেলনে গতকালকে বক্তৃতাও রেখেছেন। হ্যাঁ, তো এই জায়গাটা একদিক। আর একটা দিক হচ্ছে যে ভারত গত কিছুদিন ধরে বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এখানকার যতটা নিরাপত্তা ইস্যু তার থেকে বড় হচ্ছে রাজনৈতিক ইস্যু। জি, এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেন বাংলাদেশের প্রায় সব বড় দল এবং বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন তাদের অনেকেই। ভারতের যে প্রতিক্রিয়াটা, তারা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে ভারতের যারা আজকে ক্ষমতায় আছেন তারা আবর্জনাকে কার্পেটের নিচে লুকিয়ে রেখে অন্য জায়গায় সুগন্ধ খুঁজতে যান। আপনি খেয়াল করবেন যে ভারতের যে সংখ্যালঘুরা তারাও কিন্তু প্রতিনিয়ত তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং নানাভাবে নির্যাতিত ভারতের যারা নিপীড়িত সেই নিম্নবর্গের যে হিন্দু যারা আছেন তারাও কিন্তু ভারতের আজকে যারা ক্ষমতায় আছেন বিজেপি, তার যে আদর্শিক গুরু আরএসএস, তারপরে স্বয়ংসেবক সংঘ সহ অন্যান্য হিন্দুত্ববাদী যারা, তাদের দ্বারা নানাভাবে নিপীড়িত। এমনকি সেখানকার মুসলিম কমিউনিটির যারা আছেন তারাও নিপীড়িত। তারপরেও ভারত এরকমের একটা অবস্থায় এই ধরনের প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে? আমি আমার তার ভয়ের জায়গাগুলো কোথায়? ভয়ের জায়গা, আমার ভারতের জায়গা ভয় থেকে বলতে কোথায়? পারি, জি, আগামী 2025 সালে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আপনি জানেন যে সর্বশেষ যে লোকসভার যে নির্বাচন হয়েছে ভারতে, সেই নির্বাচনে ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে ইউপিএস জোট, সেই জোটটা কিন্তু তুলনামূলকভাবে তার গতিটা অনেকটা কমে এসেছে। সেখানে অপ্রত্যাশিতভাবে যে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট, বিশেষ করে ইন্ডিয়ান জোট, তারা কিন্তু অনেকটা সফলতার পরিচয় দিচ্ছে। সুতরাং আগামী 25-এর যে নির্বাচন বিধানসভার, সেই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গকে দখল করার জন্য বিজেপির যে প্রত্যাশা, তার যে টার্গেট শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা চাইছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাকে যদি ফোকাস করা যায় তাহলে এই হিন্দুত্ববাদী ধ্যান ধারণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় ফিরে আসতে পারবে। এই কারণে ভারত বাংলাদেশের সাথে সংখ্যালঘু ইস্যুটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। একই সাথে আমি বাকি অংশটা আমার বলা দরকার যে একই সঙ্গে আমাদের এখানেও একটা অংশ বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ভারত কথা বলছে, আমরা তার প্রতিবাদ করছি, কিন্তু তার মানে এই না যে আমাদের এখানে সংখ্যালঘুরা একেবারে রাজার হালে আছে, জামাই বাড়ির আদরে আছে। যদি সেটি থাকতো তাহলে রামুর ঘটনা ঘটে না, যদি সেটি থাকতো তাহলে নাসিরনগরে হয় না, সেটা ঠাকুরগাঁর রুহিয়াতে হয় না, যশোরের না। কিন্তু শরীফ আলোচনাটি তো এই বিগত সরকার, যেটি ভারতের পছন্দের সরকারের সময় তো এই ঘটনাগুলো ঘটেছে, অধিকাংশ ঘটনাগুলো, কিন্তু তারও তো বিচার হয়নি। সেই ঘটনাগুলোর যেমন বিচার হয়নি, তাদের যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, আপনার মনে আছে যে প্রিয়া সাহা যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের এই অভাব অভিযোগ নিয়ে গিয়েছিলেন, তখন আওয়ামী লীগ পাওয়ারে, যে আওয়ামী লীগ আজকে বিভিন্নভাবে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছে, সেই প্রিয়া সাহা কেন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে কথা বললেন? তার জন্য এখানে তার বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা হয়েছিল, তাকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছিল। এবং প্রিয়া সাহার বাড়ি আমার পার্শ্ববর্তী জেলা পিরোজপুরে, আপনার নিজেরও প্রতিবেশী জেলা, এবং প্রিয়া সাহা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার বাড়ি দখল ইত্যাদি ইত্যাদি, সেই ঘটনাগুলো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। বাংলাদেশের যে অংশটা, ভারতের উদ্বিগ্ন হওয়ার কি কোনো কারণ নেই? আছে। ভারত অহেতুক উদ্বিগ্ন হচ্ছে, তাদের মিডিয়াগুলো যে কাজগুলো করছে বাংলাদেশকে ঘিরে, এটি নিন্দনীয়। সেখানে আমাদের যে পারস্পরিক সম্পর্কের যে ভিত্তি, আমাদের যে মানে হাই কমিশনের যে অফিস, সেখানে হামলা করা, সেটি নিন্দনীয়। একই সঙ্গে আপনি যখন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে বলবেন যে 7 সিস্টারকে আমি স্বাধীন করে দেব, আপনি যখন এখানে দাঁড়িয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং তারপরে বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা রাস্তায় ফেলে রেখে তার উপরে হেঁটে যাবেন, অনিবার্যভাবে তার একটা প্রতিক্রিয়া হবে। আমার কথার কনক্লুশন হচ্ছে এটি যে আমরা দুটো দেশের মধ্যে, প্রতিবেশী দুটো দেশ, আমাদের মধ্যে ওই যে মর্যাদার সম্পর্কটা আমরা চাই। আমরা যা দিয়েছি ভারতকে মনে রাখতে হবে, ভারতের কাছ থেকে আমি কিছু চাই, আমার ন্যায্যতা চাই, আমার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ চাই, আমি পানি সংকট সমাধান চাই। কিন্তু বাংলাদেশের ভেতর থেকে আপনি প্রতিনিয়ত ভারতকে যদি সুড়সুড়ি দিতে চান, উস্কানি দিতে চান,
এবং দুটো পক্ষ, আমি যেটি বললাম যে সেখানে শুভেন্দু অধিকারীরা যেমন আছে, মমতা ব্যানার্জিরা যেমনিভাবে উস্কানি দিচ্ছে, একইভাবে আমাদের এখান থেকেও একটি গোষ্ঠী রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা করছে যে 4 দিনের মধ্যে আমি কলকাতা দখল করে নেব। এই কথাগুলো আপনার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব ফেলে। হয়তো তাদের শক্তি সামর্থ্য সেটি নেই, কিন্তু উত্তেজনা সৃষ্টি করার ক্ষেত্রে এই ঘটনাগুলো একেবারে নানা রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। সরকারের উচিত হচ্ছে আমার অখণ্ডতার বিরুদ্ধে কোনো আপোষ করা যাবে না। ভারতের মিডিয়া যে ধরনের বাংলাদেশের বিভিন্ন স্থাপনা বিভিন্ন অঞ্চলকে নিয়ে যে কথা বলছে তার প্রতিবাদ করার সঙ্গে আমার দেশের ভিতর থেকে এবং দুই দেশে যৌক্তিক আচরণ করবে। কোন চক্র যদি এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড তৈরি করে যার ভিতর থেকে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, সেটিকেও দমন। এবং ভারত কিন্তু, ভারতের একজন বহিষ্কৃত বিজেপি নেতা কিন্তু বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করার কারণে তার নামে মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রী নরোত্তাপ্পা বোধহয় সম্ভবত তার নাম, তিনি, আমি গণমাধ্যমে দেখেছি তিনি গ্রেপ্তার হয়েছেন। আসতে চাই অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ ভাই আপনার কাছে, যে ভারতের প্রায়, যেটি গণমাধ্যম বলছে যে 40-এর অধিক টিভি চ্যানেল এবং এছাড়া তো ব্যক্তি উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম তা আছে, এটি তো আর গণনা করে বের করা খুব কঠিন, তারা নানাভাবে সংখ্যালঘুদের যে প্রসঙ্গ, নির্যাতন, নিপীড়নের বিষয়গুলোকে বিষয়বস্তু করে নানাভাবে তারা অপপ্রচার চালাচ্ছে এবং গুজব আছে এখানে। এই যে প্রোপাগান্ডা, এই যে ভুল তথ্য, বিভ্রান্তকর যে তথ্য উপস্থাপন করছে, তার প্রেক্ষাপটে আমাদের গণমাধ্যমগুলো আমরা কতটা যথাযথভাবে সেই প্রকৃত যে চিত্র উপস্থাপন করতে পারছি? যদি না পারি, আপনার বিশ্লেষণ শুনবো, যদি না হয়ে থাকে বা আমরা যদি না পেরে থাকি, তাহলে আসলে কারণটা কি, আমরা কেন পারছি না? ধন্যবাদ আপনাকে এবং সাথে এশিয়ান টিভিকে, যে টেবিল টক অনুষ্ঠানের মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো খুব সুন্দরভাবে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরার জন্য। আসলে এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের ব্যাপারটি, তা আমরা অতীতে স্বাধীনতার পর থেকে যে ব্যাপারটি দেখে এসেছি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো সময় সম্মানজনক অবস্থানে ছিল না। ওরা সব সময় চেয়েছিল বাংলাদেশকে তারা আয়ত্তে রাখতে এবং কন্ট্রোলে রাখতে, নিয়ন্ত্রণে রাখতে। এদেশের সরকার যেন তাদের তাবেদারে করে তাদের কথা মতো চলে। এইভাবে যেন যারা এই ধরনের নিয়ন্ত্রণ, তাদের নিয়ন্ত্রণে থাকবে না, তাদেরকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যায়, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, এভাবে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছে। ভারত সব সময় আসলে স্বার্থপরতা নিয়ে, আত্মকেন্দ্রিকতা নিয়ে, দুই ব্যক্তির মধ্যে যেমন কোনো সম্পর্ক হতে পারে না, দুই দেশের মধ্যেও কোনোভাবে কখনো সম্পর্ক হতে পারে না। ভারত সবসময় যতটুকু না বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, তার চেয়ে বেশি চেষ্টা করে তাদের স্বার্থটাকে রক্ষা করার জন্য। কোনো সময় তারা তাদের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের স্বার্থের কথা কখনোই চিন্তা করে না। আমরা কোনো কিছুই তাদের কাছ থেকে এই পর্যন্ত পাই না। তাহলে আমরা যে বিগত প্রধানমন্ত্রীর মুখ থেকে, কিংবা এখন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে যে বাংলাদেশ ভারত অকৃত্রিম বন্ধু, এই যে শব্দগুলো আমরা শুনতাম, এগুলো তাহলে আসলে কি? আসলে যেমন স্বাধীনতার যুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদের 1 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে, খাওয়াইছে, পড়িয়েছে। তাহলে এবং তারা বিভিন্নভাবে এখানে ডিসেম্বরে এসে আমাদের সাথে যুদ্ধে যোগ দিয়েছে। তাদের বিমান বাহিনী যদি ওই সময় আক্রমণ না করতো, হয়তো আমাদের মুক্তিযুদ্ধ আরও অনেক ডিলে হতো, হয়তো আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম, তবে আরও অনেক সময়ের ব্যাপার হতো। আসলে সেই ব্যাপারটা আমাদের এই জনগণকে ভালোবেসে করে নাই, কিন্তু মূলত তারা তাদের স্বার্থটাকে রক্ষা করে। পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দিতে পারলেই তাদের স্বার্থটা রক্ষা হয়। এই কথাগুলো আমরা এই পর্যন্ত 53 বছর ধরে কোনো সময় উচ্চারণ করিনি। বারবার এত বেশি তুষামদি, এত বেশি কৃতজ্ঞতাবোধ আমরা আমাদের অনেক সময় সম্মানটুকু নষ্ট করা হলো তাদের তুষামদিতে ব্যস্ত ছিলাম। ভারত না হলে আমাদের স্বাধীনতা অর্জন হতো না, ভারত না হলে আমাদের কিছুই হলো না, ভারত আমাদের অসম্ভব পূজনীয়, তাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা উচিত। এই জাতীয় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাদেরকে এত বেশি উপরে উঠিয়েছি, স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে নিচে নামিয়ে ফেলেছি। না, ভারতের যতটুকু অবদান আছে সেই অবদানের প্রেক্ষাপটে তাকে তো আমরা সম্মান মর্যাদা দিতে চাই, অবশ্যই সম্মান মর্যাদা দিতে হবে, এত কোনো ভুল নেই। ভারতের যতটুকু করেছে ওদের স্বার্থ থাক, তারপরও যেহেতু আমাদের স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছে,
ওরা না হলে হয়তো আমরা এত তাড়াতাড়ি স্বাধীন হতে পারতাম না এবং আরও অনেক বেশি প্রাণহানি হতো। তাহলে এই কৃতজ্ঞতাটুকু আমরা অবশ্যই দিয়ে আসবো, তাই বলে এমন নয় যে তারা আমাদের উপরে ওই কথাটি তুলে ধরে বারবার দাদাগিরি করবে। এই যে বিভিন্ন সময় তারা সব সময় ওই ইস্যুটাকে তুলে ধরে আমাদেরকে মনে হয় যেন আমাদের দেশের বিগত সরকারের আমলে আমরা দেখেছি মনে হয় যেন সরকার প্রধান তাদের কর্মচারীর মতো আচরণ করে, তাদের সেবা দাসীর মতো আচরণ করে। এই ধরনের আচরণ নিয়ে দুই দেশের সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। যে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারটা নিয়ে আমার শরীফ ভাই খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরেছেন। আমাদের এখানে যে কোনো দেশের সংখ্যালঘুরা যে সমান অধিকার নিয়ে বেঁচে থাকে তা নয়, কিছু না কিছু সংগঠিত হয়। তবে বাংলাদেশে পরিবেশগতভাবে আমরা দেখেছি যে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করে, যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে তারা তাদের অবস্থান, এটা পৃথিবীর কোনো দেশে কোথাও এই ধরনের কোনো নজির নেই। এখানে বেশিরভাগ সংখ্যালঘু ঘটনা বলে যে ঘটনাগুলো আমরা চাপিয়ে দিই, সেগুলো দেখি যে পলিটিক্যালি হয়তো ওই এলাকার নেতাই চেষ্টা করেছে যে হিন্দু সম্পত্তিটা দখল করলেই হয়তো আমার জন্য সহজ হবে, মুসলিমের ব্যবসা বাণিজ্য দখল করা, সেই অভিযোগগুলো আছে। এই ধরনের দখল করতে পারলে হয়তো সহজে আমি দখল করতে পারবো, তাদের থেকে হয়তো ছিনিয়ে নেওয়াটা সহজ, আরেকজন মুসলিমের কাছ থেকে নেওয়াটা অনেক বেশি কঠিন হবে। তখন দেখা যায় যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতারাই সবচেয়ে বেশি হিন্দুদের জায়গা, জমি, ঘর বাড়ি, দোকান ইত্যাদি দখল করে। এখানে সানাউল্লাহ ভাই, এখানে প্রসঙ্গটা হচ্ছে ভারত তো আর কাঠের চশমা দিয়ে দেখছে না, সে তো স্পষ্টভাবেই দেখতে পাচ্ছে। তো এগুলো দেখে বুঝে তারপরও সে যে পথে হাঁটছে, আমরা যে প্রসঙ্গগুলো দেখছি, সেটা কি বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রশ্নে কোনো ইতিবাচক ফলাফল এনে দিবে কিনা? তো হ্যাঁ, এই কথাটিতে বলতে হয় যে আসলে আমাদের এখানে যতটুকুই না সংখ্যালঘুদেরকে আমরা চেপে রেখেছি, তার চেয়ে অনেক বেশি ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, অনেক বেশি হয়রানির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা ইতিহাসের আলোকে যদি দেখতে চাই, ভারত 800 বছর মুসলিমেরা শাসন করেছেন, তখন কিন্তু আমরা ইতিহাসে দেখি নাই যে অন্য ধর্মাবলম্বীর উপরে কোনো নির্যাতন হয়েছে, কোনো বৈষম্যমূলক আচরণ হয়েছে। কিন্তু ভারত স্বাধীনতার 75 বছরের মধ্যে দেখি যে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটিত হয়েছে। তাহলে এই যে মানসিকতা, তাদের এই মানসিকতাগুলো আসলে মুসলিম জাতির মধ্যে সাধারণত এই মানসিকতাগুলো খুব একটা দেখা যায় না। তারা চায় যে, এবং ধর্মীয়ভাবেও মুসলমানেরা একটু অন্য ধর্মের প্রতি ভালো আচরণ করা, এটা ধর্মীয় ব্যাপার। তাহলে মুসলিমেরা সাধারণত অন্য ধর্মের উপরে কোনোভাবে তাদেরকে হয়রানি করা, তাদের অধিকার ছিনিয়ে নেওয়া, এই ব্যাপার থেকে তারা একটু দূরে থাকতে চায়। তাইলে অথচ তারা যেভাবে ওখানে সংখ্যালঘুদের উপরে, শুধু যে মুসলমানের উপর করেছে তা নয়, ওখানে দলিত শ্রেণীর উপর আরও বেশি করেছে, ওখানে নিম্নবর্ণে যারা আছে তাদের উপর আরও বেশি করেছে। আমাদের এখানে দুই একটি ছোটোখাটো যে ঘটনাগুলো, এগুলো রাষ্ট্রীয়ভাবে বিগত সরকারের আমলেও কোনোটার কোনো ধরনের বিচার হয় না। এই বিচারগুলো যদি হতো এখানে টোটালি এই অভিযোগ বা পরিস্থিতি আর তৈরি হতো না। এখন আমাদের উচিত সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাইলে আমাদের কথাবার্তাগুলোকে সংযত করতে হবে। এই প্রসঙ্গে সানাউল্লাহ ভাই আরো আলোচনা শুনবো। তার আগে শরীফুজ্জামান শরীফ ভাই আসতে চাই যে আসলে বাংলাদেশের রাজনীতি বা নির্বাচনে আমরা ভারত কার্ডের যে প্রভাব আমরা দেখেছি, কিন্তু এবার যদি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি যে আসলে ভারতের রাজনীতি কিংবা বাংলাদেশের এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যে 5ই আগস্টের পরে বাস্তবতা নিয়ে বাংলাদেশ কার্ড সেখানকার রাজনীতি বিভিন্ন সংগঠনের উপর যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তার প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হয়েছে, তার মানে বাংলাদেশের ভারতের রাজনীতিতে বাংলাদেশ কার্ডও যে প্রভাব রাখতে পারে সেটাই তো আমরা দেখছি। এর তাৎপর্য কোথায় গিয়ে থামতে পারে? ধন্যবাদ। তার আগে আমি একটু বলি যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটি শুধুমাত্র একটা নির্দিষ্ট রেজিমকে যদি আপনি ইন্ডিকেট করে বলেন যে এই সময় নির্যাতিত হয়, এটি আমি মানতে রাজি না। 2001 সালের পরে এটি যদি আমি মানি, তাহলে 2001 সালের 1 অক্টোবরের পরে একদিন পরে আমি শহীদ মিনারে অনশনে বসেছিলাম আমাদের অনেক বন্ধুদের নিয়ে। 2001 সালের নির্বাচনের পরে সিরাজগঞ্জের ফাহিমা, পূর্ণিমা, এই যে ঘটনাগুলো ঘটেছিল, চট্টগ্রামের রামশীল, তাহলে সেটি মিথ্যা হয়ে যায়। বাংলাদেশে যখন যারা সুযোগ পায়, এবং এমনকি আমরা ভারতের যে অংশটার কথা বললাম, তারা তাদের দুর্বল অংশটাকে নির্যাতন করে। এটি শুধুমাত্র ধর্মের ভিত্তিতে করে তা না, সাধারণত অন্যান্য দুর্বলকেও নির্যাতন করার ঘটনাটি আছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা প্রভাব আছে। আপনার এই ধরনের একটা বড় প্রতিবেশী, সে নানাভাবে প্রভাব বিস্তার করে, এবং আমাদের রাজনীতিতে কেউ ভারতকে উইন ওভার করতে চায়, করেছে, অথবা কেউ চায়। আপনি খেয়াল করে দেখবেন
যে 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রায় সব বড় রাজনৈতিক দল তারা বারবার একাধিকবার বলেছে যে ভারতের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। তার অর্থ হচ্ছে যে এই জায়গাটায় বড় প্রতিবেশী দেশ হিসাবে তার অনেকগুলো জায়গা আছে যে জায়গায় সে তার খবরদারিটা বিস্তার করতে পারে, এবং বাংলাদেশের কেউই ভারতকে একেবারে আলাদা একদিকে ফেলে দিয়ে এইখানে তার শাসন কাঠামো পরিচালনা করতে চায়, এটা সঠিক না। ভারতকে নানাভাবে কনভিন্স করার চেষ্টাটা আছে, হয়তো স্বার্থকে কেউ জলাঞ্জলি দিয়ে করতে চায় অথবা কেউ স্বার্থকে অক্ষুণ্ণ রেখে করতে চায়, তবে তার আলোচনার মধ্যে, তার মানসপটে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে ভারতের ওই অবস্থানটাকে সে ধরে নিতে চায়। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভারতের এই যে ভূমিকাটা কি হবে এই মুহূর্তে বলা যায় না, তবে আমাদের এখানে রাজনীতিতে নানা রকমের গতি প্রকৃতির পরিবর্তন হচ্ছে, অনেক নতুন নতুন সমীকরণ হচ্ছে। আমি মনে করি যে রাজনীতির জায়গাটায় সব থেকে দেশ এবং দেশের মানুষকে যদি আপনি ফার্স্ট প্রায়োরিটি দেন, আপনি একদিকে পাবলিক সেন্টিমেন্টকে ওন করার জন্য এক রকমের কাজ করবেন। আমাদের এখানে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য আমি এটা বিভিন্ন সময় বলি, আপনি যেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী ভরাট করে সেখান থেকে ভারতের ট্রাক যেতে দিয়ে সুযোগ করে দিয়েছেন, একইভাবে আপনি ভারতের পাট শিল্পের সুবিধা দেওয়ার জন্য এখানে আদমজি পাটকলও বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ প্রতিযোগিতার জায়গায় নানা রকমের প্রতিযোগিতাটা আছে। আপনি কোন প্রতিযোগিতার জায়গায় আপনার কোন স্বার্থটাকে আর্টিস্টিক ওয়ে জনগণের সামনে উপস্থাপন করছে। আমরা দেখেছি স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশে নরেন্দ্র মোদীকে নিয়ে আসা হয়েছে আওয়ামী লীগের সময়, অথচ এই স্বাধীনতার 50 বছরে বিভিন্ন কমিউনিটির যে অংশগ্রহণ ছিল, ঢাকা শহরে 7 বীর শ্রেষ্ঠের কোনো ছবি দেখিনি আমরা, মুক্তিযুদ্ধের সেনাপতির কোনো ছবি আমরা দেখিনি, মুক্তিযুদ্ধকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল তাদের কোনো চিত্র বা তাদের কোনো স্বীকৃতি আমরা দেখিনি। মাওলানা ভাসানী কোথায় হারিয়ে গেলেন? রাইট, এই জায়গাগুলো কেন করা হয়েছিল? রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য। আজকেও রাজনৈতিকভাবে ভারতের সাথে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক কেউ কেউ করতে চান, আমি মনে করি সেটি অন্যায় না, কিন্তু আপনি আপনার স্বার্থকে যদি ওন না করেন, নিজের স্বার্থকে যদি জলাঞ্জলি দেন এবং পজিশনে থাকার সময় এক রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন, পজিশন থেকে নেমে যাওয়ার পর এক ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করবেন, এই যে হিপোক্রেসি আমাদের পলিটিক্সের মধ্যে এই হিপোক্রেসিটা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমি এর আগে বিভিন্ন সময় বলেছি যে বাংলাদেশের পলিটিশিয়ানরা বিশেষ করে 5ই আগস্টের আগে, আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে আপনি ভেবে দেখুন, আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ হওয়ার পরেও আমাদের দেশের যে বড় দুটো দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের সাধারণ সম্পাদক এবং মহাসচিব বছরে যতবার তার নিজের পজিশন থেকে 4-5 গ্রেড নিচে থাকা একজন রাষ্ট্রদূতের আমন্ত্রণে, সেটি ভারতের রাষ্ট্রদূত হোক, সেটি ইন্ডিয়ান আমেরিকান রাষ্ট্রদূত হোক, সেটি ব্রিটেনের হাই কমিশনার হোক, যতবার তার বাড়িতে চা খেতে যেতেন বছরে ততবার তারা শ্বশুর বাড়িতেও যেতেন না। অর্থাৎ এই যে আত্মমর্যাদার জায়গাটা, আমরা আমাদের নিজের সম্মানের জায়গাটা যে নষ্ট করেছি। আপনি কোথাও কি দেখেছেন যে ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূতের নাম কি, কয়টা পত্রিকায় সেটি আসে? এবং এই কাজগুলো আমরাও করেছি, আমরা করিনি তা না। একজন এবং এটা আমরা দেখেছি যে পার্টি অফিসে নিয়ে চেয়ার ছেড়ে দিয়ে মানে আলোচনা করা, তাকে প্রথমে জিজ্ঞেস করেন যে আমাদের এই দেশের নির্বাচন সম্পর্কে আপনার অভিমত কি, আপনি তো তাকে ইন্টারফেয়ার করার সুযোগটা করে দিয়েছেন, একেবারে জাতীয় নেতা বানানোর তার মতো সম্পর্কে। একটা অবশ্যই আমরা দেখেছি যেভাবে আপনি নানাভাবে যেভাবে ট্রিটমেন্টটা দিয়েছেন, কখনো কখনো তাদের ঔদ্ধত্য এই কারণে বেড়ে যায়। শরীফুজ্জামান শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সানাউল্লাহ ভাই, প্রশ্নটি আমি রেখে যাই যে আমাদের যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে যৌক্তিক সময় একটি নির্বাচনের কথা সরকার বলছে, রাজনৈতিক দলগুলো সরকারকে নানাভাবে সহযোগিতা করছে। আগামী দিনের নির্বাচনে, সেটি যখনই হোক, এই আগামী দিনের নির্বাচনে এই যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কাটের প্রসঙ্গ নিয়ে যেটি শরীফুজ্জামান শরীফ ভাই আলোচনা করছিলেন, সেই সূত্র ধরে আগামী দিনে নতুন কোনো সমীকরণের প্রচেষ্টা কিংবা রাজনৈতিক ভাষ্য সেটি ভারতের পক্ষ থেকে এদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জায়গা থেকে কতটা তৈরি হতে পারে বা কোনো সমীকরণ তৈরি হবে কিনা, এই আলোচনাটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। ধন্যবাদ। আমি শরীফুজ্জামান ভাইয়ের একটা কথাকে সমর্থন জানিয়ে আমার কথাটা শুরু করছি যে আমাদের দেশের রাজনীতির বিদেরা, বিশেষ করে রাজনীতির প্রত্যেকটা দল ক্ষমতা থাকলে দেখা যায় যে তারা ভারতকে খুবই তুষামদি করে চলে, ক্ষমতা
ধরে রাখার জন্য, দীর্ঘমেয়াদী করার জন্য ক্ষমতা থেকে যাওয়ার পরে কিন্তু ভারত বিরোধী কিছু কথাবার্তা বলে। এই যে নীতি, এই নীতিগুলোর কারণে আসলে আমাদের এখানে ভারত মাথা ঘামাবার বা এখানে প্রভাব বিস্তার করার সুযোগটা আরও বেশি পায়। স্বাভাবিকভাবে ভারত চাইবে এখানে আগামী ইলেকশনও তারা কিছুটা হলেও প্রভাব বিস্তার করার জন্য ওরা চেষ্টা করে যাচ্ছে, অবশ্যই করবে, কারণ ওদের অনেক বড় স্বার্থ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে যদি তারা নিয়ন্ত্রণে রাখতে না পারে, কন্ট্রোলে রাখতে না পারে, তাদের অনেকগুলো অসুবিধা, বাংলাদেশের চেয়ে তাদের সমস্যা অনেক বেশি সব দিক দিয়ে। সেই কারণে তারা অতীতেও চেয়েছে, আগামীতেও তারা অবশ্যই চাইবে। তবে বর্তমানে আগে যেভাবে ভারতের যে বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে এদেশের মানুষ যেভাবে যতটুকু না সচেতন ছিল, এই নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে মানুষ অনেক বেশি সোচ্চার। এখন ভারতের ন্যায্যতার ভিত্তিতে কোনো কথা না হলে, কোনো রাজনৈতিক দল যদি ওই কথাটাকে সাপোর্ট করে বা ওই কথাটাকে ক্ষমতায় যাওয়ার জন্য মেনে নেয়, স্বাভাবিকভাবে ওই দলকে এদেশের জনগণ কখনোই মেনে নেবে না। কারণ মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়েছে, আমরা মাথা উঁচু করে মর্যাদার সাথে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে আবার মর্যাদা পূর্ণ একটা জাতি সেক্ষেত্রে তো ঐক্য প্রয়োজন। সেই ঐক্য আমরা দেখাতে পারবো কিনা? ঐক্য, যদিও জাতীয় ঐক্য গঠন হয়েছে, রাজনৈতিক দল গঠন হয়েছে, আসলে মনে হয় না ঐক্যবদ্ধ আমরা ঐক্য ধরে রাখতে পারবো। আমাদের এখানে আসলে ঐক্য ধরে রাখা, জাতীয় ঐক্য ছাড়া কখনোই ওইভাবে আমরা মর্যাদা নিয়ে বেঁচে থাকা এবং ওইভাবে কাজ করা এবং দেশকে এগিয়ে নেওয়া কোনোভাবে জাতীয় ঐক্য ছাড়া সম্ভব নয়। আর যে কথাটা বলছেন এখানে, কিন্তু ক্ষমতার প্রশ্নে ঐক্য থেকে আমরা ঐক্য দুর্বল হয়ে পড়ে ক্ষমতার প্রশ্নে, বিশেষ করে এখানে ক্ষমতার প্রশ্নে ঐক্য হয়, মানে আগামী দিনে হবে সেটি আপনি ধারণা করছেন? হবে, এতে কোনো বল না। অতীতেও হয়েছে, আগামীতেও হবে, এখন লক্ষণ অলরেডি দেখা যাচ্ছে। এবং একটা দল অলরেডি বলেছেন যে প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিয়ে ইলেকশন করব, এই জাতীয় একটা মনোভাব আমরা দেখেছি। আরেকটি দল বলতেছে না, আমরা আওয়ামী লীগ বিগত সরকার থেকে যেহেতু আমরা সংগ্রাম করে বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, তারা অন্ততপক্ষে এইবার ইলেকশন করতে পারবে না, পরবর্তী করতে পারলেও এবার তারা ইলেকশন করতে পারবে না, যেহেতু তাদের বিচার কার্যক্রমগুলো চলমান আছে, তাদের অন্যায় দুর্নীতি এই কাজগুলো যেহেতু চলমান আছে, এইবারে তারা ইলেকশন করতে পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে একটি দল দেখা যাচ্ছে যে সুর নরম করে বলছে যে না, তারা কেন পারবে না, বা তাদেরকে নিয়ে আমি কেন ইলেকশন করতে পারবো। কেউ কোনো বলছে, আপনি যথার্থ বলছেন যে জনগণ বিচার করবে, ভোটের মাঠে জনগণ বিচার করবে, তার মানে এটা এই বক্তব্য আলাদা কোনো কিছু ইঙ্গিত করে কিনা? এই ক্ষেত্রে দেখা যায় যে ভারতকে খুশি করার জন্য এখনো পর্যন্ত দলগুলোর মধ্যে, অনেকগুলো দলের মধ্যে মানসিকতা আছে যে ভারত চাইলেই ক্ষমতায় নিয়ে যেতে পারে। সেই মানসিকতা মানে কি প্রতিযোগিতা মনে হয় আপনার কাছে, যে আমাদের এখানে এখন সক্রিয় রাজনৈতিক দলগুলো ভারতকে তুষ্ট করা বা ভারতের মন জয় করার প্রশ্নে তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে? একটা বৃহৎ দলের মধ্যেই এই প্রতিযোগিতাটা দেখা যাচ্ছে। অন্যরা ভারতকে খুশি করে ফেলবে মনে হয়, আমি একটু খুশি করে ফেলি আগে ভাগে, যেন আমাকে সাপোর্টটা দেয়। যে দলটাকে সাপোর্ট দিয়েছিল তার সে যেহেতু আগামীতে আসতে পারবে না, আগামীতে আমাকে সাপোর্ট দিলে আমি যেতে পারবো, এই মানসিকতাটা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরো একজন, যেটি শুরুতেই বলে রাখা, আরো একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী এবং নিরাপত্তা বিশ্লেষক ব্যারিস্টার এম সরার হোসেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনাটি করছি সরার ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক কেমন হবে। আমরা কিছুদিন আগে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আহ্বানে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সংগঠনের, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরকেও আমরা সেই আয়োজনে অংশ নিতে দেখেছি যে জাতীয় ঐক্যের প্রশ্নে। এখন এই আমাদের ঐক্য কি শুধু ভারতের প্রসঙ্গেই কি আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন কিনা, এরকম একটি আলোচনা চলছে, শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক। আমি দুঃখিত যত সময় আসতে পারি নাই, অকল্পনীয় জাম এই সময়। রাস্তার ওই পাশ থেকে এই পাশে আসতে আবার 45 মিনিটস লাগলো। আই শুড হ্যাভ লেফট দ্য ভেহিকেল অ্যান্ড কাম টু উইথ এ মোটরসাইকেল অর রিক্সা, তাহলে বোধহয় আগে আসতে পারতাম। কিন্তু আপনি যে ইস্যুটা সামনে এনেছেন, যে ঐক্য কখন হয়, ডেফিনেটলি কমন এনিমি যখন সৃষ্টি হয় তখন ঐক্যটা ত্বরান্বিত হয়, ঐক্যটা সিমেন্টেড হয়। কিন্তু আমরা তো এই ঐক্য দেখলাম যে একটা ফেসিজম পতনের ক্ষেত্রে জাতীয় ঐক্য হলো, এবং এখন আরেকটি ঐক্য হচ্ছে, সেটা হলো ইন্ডিয়া যখন নগ্নভাবে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা, তখন একটা আবার ঐক্যর দিকে যাচ্ছে। আপনি জানেন যে গত পরশুদিন সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যরা তাদের ফ্যামিলি মেম্বার সহ এটার প্রতিবাদ জানিয়েছে, এবং প্লেকার্ডগুলো হয়তো আপনারা মিডিয়ায় দেখে থাকতে পারেন।
যেমন আজকে এই যে ভিজিটিং পররাষ্ট্র সচিব, এখানে আমি এখন মিডিয়ায় দেখলাম যে তিনি কি বললেন, তিনি বললেন যে ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে, একটা ডিপ্লোম্যাটিক কথা। এরপর উনি বললেন যে সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ। আওয়ার কোশ্চেন্স, আমাদের এইখানে প্রশ্ন, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ প্রকাশ করার আপনি কে? আপনার দেশে যে সংখ্যালঘু আছে তাদেরকে আপনি প্রোটেক্ট করেন। আপনাদের দেশের যে সংখ্যালঘু, যদিও সংখ্যালঘু কথাটা আমরা বলি না, এই দেশে সবাই নাগরিক, বোঝানোর স্বার্থে আমরা বোঝানোর স্বার্থে। জি। সো আপনার দেশের সংখ্যালঘুদেরকে যে আপনারা নির্যাতন করছেন, কাশ্মীর নিয়ে আপনারা যা করেছেন, আমরা তো সংখ্যা প্রকাশ করছি না, কারণ দ্যাট ইজ ইয়োর ইন্টারনাল অ্যাফেয়ার্স। যদি মানবতা বিরোধী অপরাধ হয় সেটা ইন্টারন্যাশনাল বডি অথবা যে কোনো মানুষই ভয় রেজ করতে পারে। বাংলাদেশে যে পাতানো এবং অর্কেস্ট্রেটেড একটা সংখ্যালঘু নির্যাতন দেখানো হয়, এগুলো ম্যাক্সিমাম রিসার্চ করে দেখা গেছে ডক্টরড অথবা পলিটিক্যাল ঘটনা। এটা যে হিন্দুর কারণে, ধর্মের কারণে নির্যাতন হয়েছে, ধরে নিলাম দুই একটা ঘটনা ঘটে থাকতে পারে, সেটা বাংলাদেশের আইনে তাদের বিচার হবে। আজকে শরীফ আছে এখানে, আমরা পাশাপাশি এলাকায়, মোড়লগঞ্জ বাড়ি, আমার বাড়ি পিরোজপুর, আমাদের এলাকায় অনেক হিন্দু আছে। স্বাধীনতা যুদ্ধের সময় অথবা তারপরে এই হিন্দুরা যারা মুসলমানদের বাড়িতে আশ্রয় নিয়েছে, সবাই আশ্রয় দিয়েছে। আমরা পূজা পার্বণে যাই, আমাদের প্রত্যেকের ক্লাসমেট আছে, 1/3 ক্লাসমেট ছিল হিন্দু। আমরা তো এই হিন্দু মুসলমান যে আলাদা কিছু, এটা ভাবেই নেই। এই ইস্যুটা কখন আসে? যখন আওয়ামী লীগ এটাকে নিয়ে পলিটিক্স করতে চায় পতিত, এবং ইন্ডিয়া এখন পলিটিক্স করছে সামনে তাদের নির্বাচন নিয়ে। আওয়ামী লীগের পতনের পরে, এই ফ্যাসিজমের পতনের পরে, ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়া, কিছু কিছু ব্যক্তি এইটা এমনভাবে ভাব প্রকাশ করছে যেন ফ্যাসিজমের পতন হয় না, যেন ইন্ডিয়ার পতন হয়ে গেছে, যেন ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য। সেক্ষেত্রে বাংলাদেশ কি যথাযথ জবাব দিতে পারছে? বিশেষ করে তার মিডিয়া যে অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি করছে, সেক্ষেত্রে আমরা যথাযথ পারছে না। আমি এই আইডিয়ার সাথে একমত যে বাংলাদেশের একটা অল টাইম ইংলিশ একটা মিডিয়া হওয়া উচিত ছিল, এবং সেই 24 আওয়ার্স একটা মিডিয়ার মাধ্যমে এইটা প্রচার করা উচিত ছিল। এক। 2 নম্বর হলো, আজকে ইউনূস সাহেবকে দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের যত এনভয় রয়েছে তাদেরকে ঢাকায় ডেকেছে। আমি মনে করি তাদের মাধ্যমে একটা ব্রিফিং দেবে। দ্যাটস নট এনাফ। আপনার যে কোনো মিডিয়া, যে কোনো প্রোপাগান্ডা এইটাকে আপনার শেষ করার জন্য যথাযথ উত্তর হলো সত্য প্রকাশ করা, বারংবার সত্য প্রকাশ করা। সেই সত্য প্রকাশটা বারংবার হচ্ছে না, সেই জায়গাটায় আমরা ল্যাকিং বলে মনে হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা ঘটনা তদন্ত করে সেইটা ইন্টারন্যাশনাল যে মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া না থাকলে বাংলাদেশে একটা টিভি আর খুলতে কত সময় লাগে? আমাদের এতগুলো টিভি স্টেশন আছে, আপনি অল টাইম ইংলিশ একটা মিডিয়া খোলেন এবং সেটার মাধ্যমে আপনার প্রচার করেন। এই প্রসঙ্গগুলোতে বর্তমান মিডিয়াগুলো আলাদা করে ইংরেজি ভাষায় তারা করতে পারে, প্রোগ্রাম করতে পারে, করা উচিত। মনে করেন 1 ঘন্টা 2 ঘন্টা স্লট একটা ইংলিশ প্রোগ্রাম তো করাই যায়, এটা করা উচিত। এবং আমাদের মিডিয়াগুলো এগুলো এগিয়ে আসা উচিত যে ইন্ডিয়া যে নগ্ন হস্তক্ষেপ করছে। যেমন এই গতকালকে আমার ইন্ডিয়ার একটা মিডিয়া আমাকে দাওয়াত দিয়েছিল, তো আমি আই ওয়াজ হেজিটেন্ট আমি যাবো কিনা, কারণ ওরা 4 জন আর আমি একা। এরপর আমি গেলাম, তো আমি প্রথম মডারেটরকে বললাম যে ইউ আর এ রেফারি, ইউ মাস্ট হ্যাভ ফেয়ার প্লে। যে তারা যদি 3 জনকে অনলাইনে, তো তাদের ভাবখানা যে বাংলাদেশ পোর্টে কেন পাকিস্তানি জাহাজ আসবে। তা আমি বললাম, তোমার বোম্বে পোর্টে কোন জাহাজ আসবে সেটা কি আমরা ডিকটেট করতে পারি? অথবা শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুরে যে জাহাজ আসবে, কেনই ডিকটেট জাহাজ আসবে? হু আর ইউ টু সে? তুমি কে এটা বলার বাংলাদেশে পোর্টে কে আসবে? বলে এখন পাকিস্তানিরা ফ্রি ভিসা পাচ্ছে, এখন তো তস্করে লয়ে বা অনেকগুলো নাম তাদের মুখস্থ। তো আমি বলছি যে তারা সব এসে যাবে। দ্যাটস নট দ্য কেস, দ্যাট ইজ ইয়োর থিঙ্কিং। তারা তো তোমার দেশেও যেতে পারে। তোমরা কি পাকিস্তানে তোমাদের হাই কমিশন বন্ধ করেছো? ডো স্টপ প্লেইং ডার্টি কাম। তোমরা বাংলাদেশের সত্যি ঘটনা না জেনে এই যে একটি দলের সাথে এবং একটা ফ্যাসিজমের সাথে সম্পর্ক রাখো, বাই ইয়োর বিহেভিয়ার, বাই ইয়োর প্রোপাগান্ডা, ইউ আর প্রুভিং দ্যাট যে বাংলাদেশে শুধু তোমরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক মেনটেন করো, জনগণের সাথে নাই। এবং বাংলাদেশে কেন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয়, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তোমরা সেটা রিসার্চও করো না। তোমরা ওই হিন্দুত্ববাদী ধারণা নিয়ে, ভারতে অনেক ভালো মানুষ আছে,
অনেক মানুষ এই সত্যি কথা বলার চেষ্টা করে, অনেক সাংবাদিকও বলেছে যে বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সৃষ্টি হয় সেইটা তাদের ভুল ফরেন পলিসির কারণে। আমি সেখানে তাদেরকে বলেছিলাম যে সেখান থেকে তাদের বোধোদয় ঘটবে কিনা। ফরেন পলিসি কনসেপ্টই ভুল। তোমরা 3000 বছরের পুরাতন ফরেন পলিসি কনসেপ্ট নিয়ে নেইবারিংদের সাথে যে সম্পর্ক মেনটেন করছো, এই জন্য তোমাদের কোনো ফ্রেন্ডলি নেইবারিং কান্ট্রি নাই। কারণ তোমার কনসেপ্ট হলো নেইবার হলো তোমার এনিমি অথবা স্লেভ, এবং নেইবারিং কান্ট্রিকে সমস্যা বিঘ্নিত করতে হবে নিজের স্বার্থ রাখার জন্য, যেটা বর্তমান ফরেন পলিসি আন্তঃরাষ্ট্রীয় রিলেশন কখনোই মেনে না। ইউ হ্যাভ টু শান আউট ইয়োর দিস ব্যাড কনসেপ্ট অফ ফরেন পলিসি, যেটা চাণক্য বা কৌটিল্য থেকে আসছে। আদারওয়াইজ তোমরা কোনো নেইবারিং কান্ট্রির সাথে ভালো সম্পর্ক করতে পারবে। ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ। বেস্ট স্যার, অসংখ্য ধন্যবাদ। আলোচনা শুনবো শরীফুজ্জামান শরীফ। এই প্রসঙ্গটি একটু আসতে চাই যে আসলে বাংলাদেশে পাকিস্তানের জাহাজ এবং সেটি তো আছে, কি আসলো এর থেকে বড় বিষয় হলো জাহাজ আসলো, এটা ভারত গুরুত্ব দিয়ে দেখছে বলেই মনে হচ্ছে, এটা সেই অভিযোগ আছে। পাশাপাশি অস্ত্র কেনা হবে সেই রকম একটি চাউর আছে। এই প্রসঙ্গগুলো কি পাকিস্তানকে আরও বেশি ভাবিত করছে কিনা, আরও বেশি ভাবাচ্ছে কিনা? ধন্যবাদ। সারোয়ার ভাই যেটা বলেছে যথার্থই। বাংলাদেশের বন্দরে কোন দেশের জাহাজ আসবে কি আসবে না এটি নির্ভর করে একান্তই বাংলাদেশের উপর, বাংলাদেশের পলিসির উপর। সেখানে আপনি যখন এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন, সঙ্গত কারণে মানুষের মধ্যে প্রশ্ন আসবে যে আপনি আসলে প্রতিবেশী দেশটিকে কিভাবে দেখতে চান। ভারত কি তার অন্যান্য বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক নষ্ট করেছে কিনা? না। আমরা কিন্তু এটাও দেখেছি নরেন্দ্র মোদী কোন দেশ থেকে ফেরার পথে তাৎক্ষণিকভাবে তিনি বিমান নামিয়েছিলেন ভারতে বা পাকিস্তানে তার বন্ধুর সাথে, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, বার্থডে বলার জন্য, বার্থডে উইশ করার জন্য। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যে আমাদের এখানে থাকে সে ঠিক রাখবে, কিন্তু আমরা এই করলেই অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে যে এই ধরনের বাণিজ্যের ক্ষেত্রে আপনার যে পণ্যগুলো আসে, সেই পণ্যর যে আমদানি পণ্য, তাতে কোনো রকমের কোনো প্রশ্ন তৈরি না হয়, এই বিষয়টা জনগণের ভেতর থেকে যাতে প্রশ্নটা আসতে না পারে সেই ধরনের আপনাকে সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশ কোন কোন জায়গায় সতর্ক হবে কি হবে না এটি নির্ভর করে আমাদের সরকারের উপরে। এখানে উগ্রবাদ, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি বিকশিত হবে কি হবে না, আপনি সেই সুযোগটা দিলে বিকশিত হবে। তবে তার জন্য প্রতিবেশী রাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, এই কারণে যে আমাদের থেকে তাদের দেশের মধ্যে উগ্রবাদীদের তৎপরতা অনেক বেশি। না, সেভেন সিস্টার্স নিয়ে যে ভারতের যে এক ধরনের টেনশন অথবা তাদের যে ভাবনা, এই ভাবনা কি এখনো, যেটি সরোয়ার ভাই বলছিলেন যে তারা কি সেই সেকেলে ভাবনার মধ্যে আছে কিনা? হয়তো যেটা দেখা যায় যে ভারতের একটা মাতব্বরি করার একটা প্রবণতা বেশি। একই সঙ্গে আমি অন্য আর একটা বিষয় আপনার সাথে এটার সাথে ইন্ট্রোডিউস করতে চাই। আপনার জনগণের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর দিকেও আপনাকে নজরটা দিতে হবে। সারাদিন যদি আপনি ভারত এলো আপনাকে মনে করিয়ে দিই, বছরখানেক আগে যখন ভারতের লোকসভার নির্বাচনের প্রস্তুতি, প্রতি নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সরকার একটা সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানে, এবং খুব মজার একটা কার্টুন বেরিয়েছিল ভারতের কয়েকটা পত্রিকায়। নরেন্দ্র মোদী এক বেকার যুবক এসে তার কাছে কাজ চাইছে এবং তার কাঁধে হাত দিয়ে বলছে যে দেখ, সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান কাবু হয়ে পড়েছে আর তুই আছিস তোর চাকরি নিয়ে। অর্থাৎ মানুষের জীবনের যে সংকটগুলো আছে, অনেক সময় এই ধরনের ইস্যুগুলোকে সামনে এনে সেই সংকটগুলোকে পেছনে নিয়ে যাওয়া হয়। আমাদের এই জায়গাটায় গণতান্ত্রিক সরকার, আমি মনে করি যে আমাদের 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, 15 বছর যারা এখানে ক্ষমতায় ছিলেন, একজন রাজার মতন ছিলেন, আজকে কে কোথায় আছে কেউ জানে না। তাদের বিপুল সম্পদ আছে, তারা সেই সম্পদটি ব্যবহার করবে, তারা তাদের হারানো গৌরব, হারানো রাজত্ব ফিরে আসার চেষ্টা করবে এবং তার জন্য যাকে প্রয়োজন তাকে ব্যবহার করবে। কিন্তু আপনি যদি সেই সুযোগটা করে দেন, আপনি যদি এখানে রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনটা রেখে দেন, আপনি যদি একজন আরেকজনের সাথে সারাদিন গুতাগতি করতে থাকেন, মানুষের জীবনের যে সংকট, সেই সংকটগুলোকে অ্যাড্রেস না করেন, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি নয়সয় করেন, আমি এই শব্দটি ব্যবহার করছি কারণ আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সরকারের অনাগ্রহ আছে একটি অংশের, যে নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সুতরাং এই জায়গাগুলো যদি আপনি কন্টিনিউ করেন,
আপনার জাতীয় ঐক্য বলেন, আপনি কতজন নেতাকে ডেকে এনে ফটো সেশন করতে পারেন, কিন্তু আপনার এখানে জাতীয় ঐক্য হবে না। কারণ আমাদের দেশগুলো, পৃথিবীর যে কোনো দেশ, গণতান্ত্রিক দেশ মানেই শক্তিশালী দেশ। যে দেশে গণতন্ত্র থাকে সেই দেশে জনগণের সাথে, একটা দেশের প্রধান শক্তি কিন্তু সেনাবাহিনী না, প্রধান শক্তি তার জনগণ। জনগণের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, জনগণের ম্যান্ডেট যদি আপনার পক্ষে না থাকে, তাহলে আপনি ছোট শক্তি হোক বড় শক্তি হোক কেউকে মোকাবেলা করতে পারবেন না। আমি মনে করি এই জায়গাটায় ঐক্য প্রয়োজন, জনগণের সাথে ঐক্য, এবং জনগণের সাথে যে ঐক্যটা, সেই ঐক্যটা অবশ্যই আর্টিফিশিয়াল ঐক্য না, সবাইকে ডেকে এনে আমি দাঁড় করিয়ে দিলাম। এবং এই জায়গাটায় জনগণের কোনো অংশকেও আপনি যদি ইন্টেনশনালি যদি বাইরে রাখতে চান, তাতেও আপনার এই ঐক্যটা সাস্টেনেবল হবে না। আমি মনে করি যে গণতন্ত্রের পথে যাওয়া, নির্বাচনের পথে যাওয়া, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই ইউনিটিটাকে সাস্টেনেবল করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সানাউল্লাহ ভাই, আসতে চাই যে এই আলোচনাটি আছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আমরা গণমাধ্যমে জনগণের যে বক্তব্য যেটি উপস্থাপন করে, সেটি বলা হচ্ছে যে এই 5ই আগস্টের যে সরকার কিংবা এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে চেতনা, যেটি ভারতের মধ্য থেকে তাদের বুদ্ধিবৃত্তিক শ্রেণী, শিক্ষার্থী সমাজের মধ্যে থেকে যারা ধারণ করেন, তাদেরকেও বাংলাদেশের এই প্রসঙ্গে যৌক্তিকভাবে ঘটনাগুলোকে উপস্থাপন করা কিংবা কথা বলার প্রসঙ্গে আমরা বা কতটা তাদেরকে কানেক্ট করতে পেরেছি, আপনার কাছে কি মনে হয়, পেরেছি কি আমরা? আমাদের সরোয়ার ভাই খুব সুন্দরভাবে কথাগুলো তুলে ধরেছেন। আসলে আমাদের মিডিয়া যে একটা পুরানো ধাঁচে, যে একটা সিস্টেমে চলে আসছিল, যে সরকার তাকে সেই সরকারকে তোষামোদি করা, সেই সরকারের পক্ষে কথা বলা, সত্যিকার কথাগুলো তুলে ধরার মানসিকতা তাদের মধ্যে তেমন, ওইটা থেকে এখনও ওই গণ্ডি থেকে কিন্তু আমাদের সংবাদ মিডিয়া বের হতে পারে নাই। আমাদের যে কথাটি বলা হয়েছে, সংবাদ মিডিয়াতে অবশ্যই আন্তর্জাতিক সংবাদে অবশ্যই একটা ইংরেজি সংবাদ পরিবেশন করতে হবে, এবং এই মুহূর্তে সরকারি উদ্যোগে আলাদা একটা ইংলিশ চ্যানেল তৈরি করে, চালু করে আমাদের এই ঘটনাগুলো সবগুলো তুলে ধরে আন্তর্জাতিকভাবে যদি আমরা বারবার না বলি, ভারত যেভাবে বারবার তাদের মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডে প্রচার করতেছে, তাহলে সত্যটা ছাপা পড়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে এই মুহূর্তে ভারত যাই করুক না কেন, আমরা কোনো কিছুতেই কান না দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা সেক্টর যে ধ্বংস হয়ে গেছে, এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে হবে। সরকারের এই মুহূর্তে উচিত চিকেন নেক আমরা খেয়ে ফেলবো, সেভেন সিস্টার আমরা স্বাধীন করে ফেলবো, এই জাতীয় কথাবার্তা ওরা যেমন বলছে আমরাও যদি তাই বলি, তাহলে আমরা কেন তাদেরকে ওই কথাগুলো নিয়ে আমরা কেন ব্যস্ত থাকবো? আমাদের যা করার, আমরা যদি আমাদেরকে গুছাতে পারি, আমরা যদি শক্তিশালী হতে পারি, আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, যে রক্তের উপর আমরা যে স্বৈরাচার মুক্ত হয়েছি, একটা ফেসিবাদ মুক্ত হয়েছি, সেই রক্তের দাগ এখনও শুকায় নাই। তাহলে এই মুহূর্তে আমাদের আগে সেই তাদের রক্তের ঋণ শোধ করার জন্য এই দেশকে পুনর্গঠন করতে হবে, সব দিক দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। কোন দেশ কি বলছে, এই কাজগুলো সানাউল্লাহ, এই কাজগুলো করার জন্য তো একটা এই যে কূটনৈতিক যে ইফোর্ট অথবা যে প্রচেষ্টা বা উদ্যোগগুলো গ্রহণ করার জন্য তো একটা কূটনৈতিক সেই শক্তি, সক্ষমতা কিংবা সেই বলয়েরও প্রয়োজন আছে। এই প্রশ্নে আমরা কোথায় আছি? এই প্রসঙ্গে আসলে যদি সকল দলগুলো যদি যে জাতীয় ঐক্য যেভাবে ডাক দেওয়া হয়েছে, আসলে এদেশে ঐক্য হবে না। প্রত্যেকে যার যার স্বার্থ কীভাবে ক্ষমতা যাবে এই মানসিকতা নিয়ে আছে। কিন্তু এই মুহূর্তে কোনো একটা দল যদি ক্ষমতা যায়, সেও যে ফেসিবাদের মতো বিগত সরকারের মতো হবে না, তার নিশ্চয়তা কোথায়? আমরা এর মধ্যেও দেখতে পাচ্ছি যে একই জায়গাগুলো এখন বর্তমান অন্য দল দখল করে নিয়েছে, তো তারা গিয়ে তো একই ধরনের কর্মকাণ্ড করতে পারে। আমরা চাই বর্তমান আমরা এমন একজন নোবেল বিজয়ীকে পেয়েছি, যিনি সারা বিশ্বের সকল নোবেল বিজয়ীদের মধ্যে শ্রেষ্ঠ। এই কারণে শ্রেষ্ঠ, অন্য নোবেল বিজয়ী শুধু থিওরি দিয়েছেন, আর আমাদের নোবেল বিজয়ী থিওরি দিয়েছেন এবং ওই থিওরিটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সে কারণে সবার কাছেই, সারা ওয়ার্ল্ডের কাছে একটা তিনিও তো বলছেন যে সম্মানিত প্রধান উপদেষ্টাও তো বলছেন একটা যৌক্তিক সময় বা দ্রুত সময়, কারণ উনি যদি এই মুহূর্তে সংস্কারটা করে কিছুটা গুছিয়ে দিতে হবে। একটা দল যাওয়ার পরে আসলে খুব বেশি একটা গুছাতে পারবে না, সংস্কার করতে পারবে না, কারণ ওখানের মধ্যে অনেকগুলো তাদের
ব্যাপার থাকতে পারে, তাদের স্বার্থের ব্যাপার থাকতে পারে। এখন স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, প্রত্যেকটা সেক্টর যদি সুন্দরভাবে গুছিয়ে দিয়ে একটা ইলেকশন দেয়, এরপরে রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও তারা চাইলেও আর দুর্নীতি করতে পারবে না, তারা চাইলেও আর বৈষম্য করতে পারবে না, তারা চাইলেও তাদের মন মতো শিক্ষানীতি প্রণয়ন করতে পারবে না, তারা চাইলেও এদেশের জনগণকে চাপিয়ে দিতে পারবে না। সেটা তো আমরা সেই প্রত্যাশা তো থাকতেই পারে, কিন্তু যখন কেউ ক্ষমতায় থাকে, যেই হোক ক্ষমতায় থাকলে সেগুলো সবকিছুই তার নিজের মতো করে তো পরিবর্তন করে দিতে পারে। তবে এমনভাবে যতটুকু চেষ্টা করা দরকার এমনভাবে করতে হবে, এমনভাবে গুছিয়ে দিতে হবে। আবার আমরা যেহেতু একবার আমাদের ছেলেরা যখন চেতনা সৃষ্টি করেছে, রক্ত দিতে শিখেছে, এদেশে একবার গুছিয়ে গেলে ওই জিনিস সেটিং নষ্ট করার আর কারো দুঃসাহস কারণ তো পরবর্তী সময় পরিবর্তন করলে জনগণের সামনে তাকে তো মুখোমুখি হতে হবে, নির্বাচন বা ভোটের রাজনীতির প্রসঙ্গ ধরে। মোহাম্মদ সানাউল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার সারোয়ার হোসেন, সারোয়ার ভাই প্রশ্নটি রেখে যাই, একই সাথে শুনতে পারলে ভালো হতো, কিন্তু বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে শরীফ ভাই আলোচনা করছিলেন, শরীফ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, আপনার কাছেও রাখছি, যে বাংলাদেশের নির্বাচন বা রাজনীতিতে যে ভারত কার্ডের যে প্রভাব আমরা দেখেছি, যে দিল্লি আছে তো ঢাকা আছে, বা এই ধরনের একটা প্রসঙ্গ কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখেছি, দিল্লি আছে তো আমরা আছি, এরকম কোড আনকোড। এই প্রসঙ্গগুলো সামনের দিনে, অর্থাৎ এই 5ই আগস্টের পরে যে এখানকার রাজনৈতিক বাস্তবতায় এই ভারত কার্ডের আবার পুনঃ আবির্ভাব ঘটবে কিনা, সেই আলোচনাটিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। আমি মনে করি যতদিন ভারত নগ্নভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে, যতদিন ভারত প্রেমী একটি দল থাকবে, ততদিন ভারত কার্ড বাংলাদেশে বহাল থাকবে। বাংলাদেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য যদি রাজনীতি করে, সেই রাজনীতি যদি ভারত বিরোধী হয়, তাহলে ভারত কার্ড বহাল থাকবে। দেখুন, স্বাধীনতার যে, আমি তথাকথিত কথাটা আজকে অ্যাড করছি, তথাকথিত স্বাধীনতা যুদ্ধের সমর্থন, যাদের ইতিহাসে এখনও লেখা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, মাত্র 12 দিনের জন্য আসছিল এই পাকিস্তানকে ডিভাইড করে একটা রিজনাল পাওয়ার হতে। আচ্ছা, ধন্যবাদ, আপনারা সমর্থন করেছেন, কিন্তু আপনার স্বার্থ আপনি বেশি দেখেছেন। একটা মিস ইন্টারপ্রিটেশন সবসময় করে যে রিফিউজি, এখন তো অনেকগুলো রিফিউজি আপনার ওখানে গেছে যারা বাংলাদেশকে লুট করে গেছে। তো এই রিফিউজি তো ইন্টারন্যাশনাল অব্লিগেশন, রিফিউজির পরিবর্তে আপনার ইন্টারন্যাশনাল সহযোগিতা পাচ্ছেন, এটা তো আপনার সুইট উইল না। সো ডোন্ট প্লে দ্য ডার্টি কার্ড, দ্যাট ইজ ইয়োর, যেভাবে আমরা রোহিঙ্গাকে করছি। এখন তারপরও সেই সাহায্যের পরে তখন থেকে যে বাংলাদেশকে লুটপাট শুরু করেছে, আজকে আপনি যদি দেখেন যে এই ঢাকাতে শত শত ট্রাক থেকে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, সব ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সম্পত্তি তারা লুটপাট করে নিয়েছে, এখনও লুটপাট করছে। গত 15 বছরে 5 ভাবে তারা বাংলাদেশকে লুটপাট করছে। 10 লক্ষ অবৈধ ইন্ডিয়ান এখানে কাজ করেছে, প্রতি বছর $10 মিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে গেছে লুটপাট করে। এক, ক্যাপাসিটি চার্জের নামে প্রতি বছর 10,000 কোটি টাকা করে নিয়ে গেছে। 2, 3 নম্বর, এই যে আওয়ামী লীগের লুটেরা তন্ত্র, তারা তাদের টাকা সব লুট করে অনেক বড় একটা অংশ তারা এখন ইন্ডিয়া নিয়ে গেছে, এবং এই বাংলাদেশের এই টাকাগুলো নিয়ে এখন বাংলাদেশের ষড়যন্ত্র করছে। সেই জন্য আমি বলছি যে এখনও তারা করছে। সেই জন্য যে এই যতদিন পর্যন্ত তারা এই নেস্টি পলিটিক্স বন্ধ না করবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত স্বাধীন সার্বভৌম ফরেন পলিসির উপর না দাঁড়াবে, ততদিন পর্যন্ত এটা ইট উইল রিমেইন এ কার্ড। জি, একেবারে শেষ লাস্ট কথা, সংস্কার কথা বলি। বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর ভিতরে, যাতে রাজনীতিকে চরিত্রবান লোক সামনে আসতে পারে, দুশ্চরিত্র এবং লুটেরা তন্ত্র যাতে সেই সুযোগটি থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ। সানাউল ভাই, এক লাইনে শুনবো, এক লাইন, শেষ লাইন কি হবে? আমাদের এখন এই মুহূর্তে যেহেতু নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের ভারত কি বলছে, তারা কিভাবে আমাদেরকে উত্তেজিত করেছে, এটা না বুঝে আমরা আমাদের মতো করে নিজের সিদ্ধান্তে এগিয়ে যাব। শরীফুজ্জামান শরীফ ভাই, আমি আমার চোখে এই দেশটাকে দেখতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কখনোই আমাদের স্বার্থে আসে না, তাদের স্বার্থে আসে। সুতরাং আমরা আমাদের বাংলাদেশকে ঘিরে ভারতের ষড়যন্ত্র আছে, চীনের ষড়যন্ত্র আছে, আমেরিকারও ষড়যন্ত্র আছে। এই যে বাংলাদেশ এবং ভারতের টানাপোড়েনের মধ্য দিয়ে এই জায়গাগুলোতে সাম্রাজ্যবাদ যে এই অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে চায়, সেই সুযোগটা যাতে না হয় এবং আমাদের সেই বিষয়ে সতর্ক থাকা। শরীফুজ্জামান শরীফ, ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।